এরকম নির্লজ্জ, বেহায়া, অমানবিক মুখ্যমন্ত্রী আমরা আগে দেখিনি। তৃণমূল কংগ্রেস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেখানে মমতা ব্যানার্জি চায়ের আড্ডায় কালীঘাটের বাড়িতে বসে কে মন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সভাপতি হবে ঠিক করে দেন। মমতা ব্যানার্জি নিজে এখন শুভেন্দু আতঙ্কে ভুগছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটেছিল আমরা জানি ধর্নায় বসে, এবং ওনার গমনও হবে ধর্নায় বসে। সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধী দল, আমাদের বিজেপি বিরোধী দলের তরফ থেকে অনেকের মতোই একেবারে প্রথম দিক থেকে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি লাগাতার কিন্তু সন্দেশখালিতে ঢোকার চেষ্টা চালিয়েছেন এবং বাধা টপকে তিনি কিন্তু সন্দেশখালিতে গিয়েছেন এবং সেখানকার মা বোনদের সাথেও তিনি কথা বলেছেন। অথচ তাকে নানাভাবে তৃণমূলের সর্বস্তরের নেতা নেত্রীরা বিভিন্নভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা করছেন, তাকে নানাভাবে নিন্দা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? ঘরের ছেলে শুভেন্দু অধিকারী আজকে হয়ে গেছেন বাংলার মাটি থেকে রাজনীতি করার ছেলে। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা, ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবেশে বড় হওয়া একজন সৎ মানুষ, যিনি নির্দ্বিধায় বাম জামানায় লক্ষণ শেঠকে পরাজিত করেছিলেন লোকসভা ভোটে, এবং তৎপরিবর্তীকালে মমতা ব্যানার্জির মতো একজন হেভিওয়েট প্রার্থীকে 2021 বিধানসভায় নন্দীগ্রামে বলে বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে হারান, যেটা এর আগে পশ্চিমবাংলার কোনো লিডার, কোনো নেতা মমতা ব্যানার্জিকে তার জামানায় হারাতে পারেনি বা কখনোই পারেনি। সেটাই প্রমাণ করে দিয়েছে আগামী দিনে মমতা পরবর্তী 1 নম্বর নেতা, এবং ভবিষ্যতে বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে চাইছে। এটা মেনে নিতে হবে, এবং এটা মেনে নিয়ে যেটা মমতা ব্যানার্জি নিজেও জানেন যে আমার পরবর্তী এবং আমার থেকে অনেক যোগ্যতম নেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই শুভেন্দু অধিকারীর পেছনে শুধুমাত্র মমতা ব্যানার্জি তার নিজের আইন, তার নিজের প্রশাসন, তার নিজের পুলিশ সমস্ত কিছু দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছে, বারে আটকাতে পারেননি। জননেতার মতো উনি এগিয়ে গেছেন বাংলার মানুষকে রক্ষা করার জন্য। ওনার সংগ্রামী নেতৃত্বে উদ্ভূত হয়েছে বসে যাওয়া অনেক বিজেপি কর্মী। ওনার সংগ্রামী নেতৃত্বে অনেক পুরনো কর্মী যারা রাজনীতি থেকে বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন 21 ভোটের পর, তারা ময়দানে নেমেছেন এবং ব্যাপকভাবে প্রতিরোধ সৃষ্টি করেছেন, যার প্রমাণস্বরূপ আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। এই সদ্য ঘটনা আমি বলছি, সন্দেশখালিতে যখন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী পৌঁছে গেছিলেন, সেখানের বাড়ির মা বোনেরা, তো সেখানকার পুরুষেরা, সামগ্রিকভাবে সমগ্র সন্দেশখালীর জনগণ তাকে নিজের ঘরের ছেলে, নিজের বাড়ির ছেলে বলে কীভাবে আপ্যায়ন করেছিলেন, কিভাবে তাকে জড়িয়ে ধরেছিলেন, তার কাছে অভিযোগ করেছিলেন এবং মনে করেছিলেন ইনি আমার ভরসা। এবং এই ভরসাই তৃণমূলের কাছে সবচেয়ে ভয়, কারণ মমতা জানে শুভেন্দুই পারে এই সমস্ত অন্যায় অত্যাচারকে সরিয়ে আমার আসল চরিত্রটাকে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া। এই জন্য দলগতভাবে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় দল থেকে সার্বিকভাবে মিটিং করে সমস্ত স্তরকে বার্তা দেওয়া আছে, লাগাতার শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করুন, লাগাতার শুভেন্দু বিরুদ্ধে আক্রমণ করুন, কিন্তু তাতে লাভ কিছু হচ্ছে না। উনি ওনার মতো এগিয়ে যাচ্ছেন। সৌগতবাবু, আপনার কথার প্রসঙ্গ টেনেই জিজ্ঞাসা করব, এই যে সন্দেশখালির এই ঘটনা, মুখ্যমন্ত্রীর কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কি আঘাত করতে পারে, বা আপনি কি ভাবছেন, বা আসন্ন যে লোকসভা ভোট, সেখানে তৃণমূলের ভোট বাক্স কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সন্দেশখালির ঘটনায়? আপনি আপনার মতামত তো জানাবেন, সে প্রসঙ্গে আমি জানতে চাইবো আপনার মতামত। যদি অবশ্যই আপনার মতামত যদি পজিটিভ হয় যে না, হ্যাঁ হতে পারে, তাহলে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব যে তাহলে কি কোথাও গিয়ে এই সন্দেশখালির ঘটনা মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করে শুভেন্দুবাবুকে কি মুখ্যমন্ত্রীর আগামী মুখ্যমন্ত্রী করার পথ কি প্রশস্ত করে দেবে? কি ভাবছেন, কি মনে করছেন আপনি? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছেন দাদা? দেখুন, তৃণমূল কংগ্রেস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেখানে মমতা ব্যানার্জি চায়ের আড্ডায় কালীঘাটের বাড়িতে বসে কে মন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সভাপতি হবে ঠিক করে দেন। কিন্তু আমি একথা কখনোই বলবো না যে আগামী দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে কিনা বা হয়ে গেল কিনা। কেন, এটা সর্বভারতীয় দল,
এটা হচ্ছে যে একটা ন্যাশনাল দল, এখানে এইভাবে কখনো কোনো কিছুই হয় না। যারা জেলা সভাপতি কে হবে সেটাও এইভাবে ঠিক হয় না, বা কারো আন্দোলনের মারফত ঠিক হয় না। যোগ্য না যোগ্যতম সেটা মানুষ অবশ্যই ভাবতে পারে, সেটা আলাদা প্রশ্ন, টপিক। কিন্তু বিজেপির পক্ষ থেকে এইভাবে কোনো আন্দোলন দেখে কখনোই মুখ্যমন্ত্রীর দাবিদার বা উনি মুখ্যমন্ত্রী সে কথা আমি বলবো না। তবে কথা বলতে পারি আমি 100% মমতা পরবর্তী আন্দোলন এবং সবচেয়ে যে স্বাধীনতার পরবর্তীকালে এই ধরনের ঝাঁঝালো এই আন্দোলনকারী বিরোধী দলনেতা বাংলার মানুষ আগে দেখেনি, তা বাংলার মানুষ স্বীকার করে নিয়েছে। এবং সেটা প্রমাণিত যে উনি কিভাবে লড়াই করেছেন, ওনার বিরোধী দলনেতা হিসাবে উনি যে কাজ করেছেন, যে আন্দোলন করছেন, তাতে কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আগের যে সেটিংস বিরোধী দলনেতা চলতো, ফিশ ফ্রাই সেটিংস, আপনারা সেটা জানেন নিশ্চয়ই, সেই সিস্টেম তো দূরস্ত। মমতা চোখে চোখ রেখে কথা বলতে বিরোধী দলনেতাকে ভয় পান, এবং ভয় পান বলেই আপনারা বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন থানা এসপি অফিসে শুভেন্দু আসছে, শুভেন্দু অধিকারী আসছে, এই নাম শুনলেই কিন্তু দেখবেন আগে থেকে পুলিশ অফিসার, প্রশাসন বা কখনো কখনো বিধানসভার স্পিকার, এরা দেখবেন হঠাৎ অ্যাবসেন্ট হয়ে যায়, থাকে না। কারণ বাংলার মানুষ বা বিজেপি কি চাইছে না, মমতা ব্যানার্জি নিজে এখন শুভেন্দু আতঙ্কে ভুগছেন। নন্দীগ্রামে হেরে যাওয়ার পর এখন তিনি গোটা রাজ্য থেকে কিভাবে হারিয়ে যাবেন, এবং সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেভাবে লড়াই করছেন তার পথে সবাই এগিয়ে, যেভাবে আমরাও লড়াই করছি, সেই আতঙ্কেই আতঙ্কিত, জর্জরিত। বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবিতে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন। এই ধর্নায় বসার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চেয়েছিলেন বলে মনে করছেন? দেখুন, এরকম নির্লজ্জ, বেহায়া, অমানবিক মুখ্যমন্ত্রী আমরা আগে দেখিনি। ওনার রাজনৈতিক অনেক বিশ্লেষণকে যদি বিশ্লেষণ করে যারা করেন, জিজ্ঞেস করলেই পরিষ্কার হয়ে যাবে যে উনি সবসময় নেতিবাচক রাজনীতিকেই পছন্দ করেন। উনি সবসময় ধর্না, ব্যারিকেড, মানুষ খেপানো বক্তব্য, ধর্মের চাদরে মুড়ে সংখ্যালঘু তাস ব্যবহার করা, এইভাবে ওনার রাজনীতি করে উনি বারবার আসনে বসেছেন। এবং নিজের যে মানে ক্ষমতা যিনি পেয়েছেন, এর উপর ভর করেই সেটা সমগ্র বাংলার মানুষ জানেন। আর ওনার এই ধর্নাটা সম্পূর্ণভাবে একটা কি বলবো, একটা ফলস, এটা নাটক। একটা কথা আপনাকে বলতে পারি, এই মমতার ধর্নাতেই উত্থান হয়েছিল, আপনারা জানেন, এবং এনার গমন বা পতন হবে এই ধর্নাতেই, এটা আপনি নিশ্চিত থাকুন। এই ধর্না ওনাকে মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, রাজ্যটা এই মুহূর্তে প্রশাসনকার ওনার। উনি সেই নিজের রাজ্যেই, নিজের প্রশাসনের বিরুদ্ধেই উনি পশ্চিমবঙ্গে বারবার ধর্নায় বসে যান। কারণ ওনার এবং ওনার রাজনৈতিক দলের যে কোনো ইস্যু নেই, মানে কোনো মোটো নেই কিভাবে ওনারা এগোবেন, আগামী দিনে কিভাবে কাজ করা হবে, কিভাবে কি করবেন। বিভিন্ন রকম যে ইস্যু আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ্য, দেখবেন পরপর কাশ্মীর, মুসলিমদের 3 তালাক মুক্তি, পরপর যে এক একটা এজেন্ডা নিয়ে কাজ, এনাদের কোনো ইস্যু নেই। এনাদের ইস্যু চুরি করা, এবং ওনাদের দলের যারা নেতা, ছোট বড় মেঝো, তাদের সবকে চৌরবৃত্তে সংযুক্ত করা। মানুষের যে টাকা, যেই কারণে উনি ধর্নায় বসেছিলেন, 100 দিনের কাজের টাকা পাবেন কি করে, তার নিজের দলের নেতা, সে পার্থ, অনুব্রত, বালু থেকে শুরু করে এই শেখ শাহজাহান থেকে শুরু করে দলের আরও নিচু স্তরের ছোট ছোট নেতাদেরকে আপনারা লক্ষ্য করুন, এই দলের চৌর্যবৃত্ত করে কমিশন, টাকা তোলা, তোলাবাজি, কাটমানি, এই করেই তো সমস্ত টাকাকে ওনারা লুট করে নিয়েছেন, এবং সেই হিসেব দেখাতে পাচ্ছেন না। ওনারাই তো জনগণের টাকাকে নিজেদের, আমরা ধরা পড়ছে কোটি কোটি টাকা অপা সিন্ডিকেট আমরা দেখেছি যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের চতুর্দিকে কিভাবে সম্পত্তি ছড়িয়ে রয়েছে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের কি হারে টাকার পরিমাণ। এই সব টাকা তো এইভাবেই জনগণের পকেট কেটে টাকাকে ওনারা নিয়ে এসেছেন। এবং শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতারা নয়, সর্বস্তরের নেতারা এই চৌর্যবৃত্তর সাথে জড়িত আছে, এবং জড়িত থাকার জন্যেই 100 দিনের টাকাও ওনারা এইভাবেই নিজেদের পকেটে ঢুকিয়েছেন। বিভিন্ন সে প্রকল্পের টাকা এইভাবেই নিজেদের পকেটে ঢোকান।
ফলস আধার কার্ড, ফলস ভোটার কার্ড দিয়ে বিভিন্ন টাকা তোলেন 100 দিনের কাজ, সেগুলো প্রমাণিত হয়ে গেছে। সেই কারণে ওনাদের বিভিন্ন কারণে হিসেবও দিতে পারছেন না, টাকা আসছেন না, সেই নিয়ে নিজেই ধর্ণা বসে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে একটা নাটক। তাই আবার আপনাকে বলছি, ওনার আগমন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটেছিল আমরা জানি ধর্নায় বসে, এবং ওনার গমনও হবে ধর্নায় বসে। যদি জিজ্ঞাসা করি যে মমতার বিকল্প হিসেবে কাকে চাইছেন, কি বলবেন এই বিষয়ে? মমতার বিকল্প হিসাবে গোটা ভারতবর্ষে যে পার্টি চলছে, যে রাজনৈতিক দল, যেতে সামগ্রিকভাবে উন্নয়ন ঘটছে, আমাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজির নেতৃত্বে দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে চলছে। আমরা দেখেছি যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, যেমন গুজরাট উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। আমরা এছাড়াও দেখেছি যেখানে যেখানে উত্তরপ্রদেশ কিভাবে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে যোগীজির নেতৃত্বে। আমরা দেখেছি যেখানেই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, যে রাজ্যে, সেখানে উন্নয়ন হয়েছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এবং আশা করি এই 2000 আসন্ন লোকসভায় ব্যাপক হারে বিজেপির আসন সংখ্যা পাবে। তাই আমি চাইবো যে 26-এর মধ্যেই যেন আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসে এবং এই বাংলার বঞ্চিত বাঙালি, বঞ্চিত বাংলার মানুষদেরকে তাদের এই কষ্টের সময়কে অতিক্রান্ত করে এক নতুন সোনার বাংলা গড়ার সুযোগ করে দেয়। দাদা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার।